বহু প্রতীক্ষিত সিনেমা জলি এলএলবি 3 সিনেমার শুরুতেই আমাদেরকে 2011 সালের রাজস্থানের পরসওয়াল গ্রামের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা রাজা রাম সোলাঙ্কিকে দেখতে পাই, যিনি একজন কৃষক। আজ তিনি তার ছেলের বউকে সাথে নিয়ে আদালতে এসেছেন। তার বিরুদ্ধে একটি মামলা চলছিল, কারণ রাজা রাম গ্রামের একজন জমিদারের কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল, কিন্তু সময় মতো ঋণ শোধ করতে পারেনি বলে সেই জমিদার নকল কাগজপত্র বানিয়ে রাজা রামের সমস্ত জমিন জোর করে দখল করে নিয়েছে। এই ষড়যন্ত্রে জমিদারের সাথে রয়েছিল গ্রামের পঞ্চায়েত, গ্রামের ডিএম এবং রাজস্থান কোর্টের জজ সাহেব, সবাই একসাথে মিলে রয়েছিল। কোর্টে আসার পর জর্জ রাজারামকে বলেন, জমিদারের আপনার জমি নেওয়ার আইনি অধিকার রয়েছে। রাজারাম তখন কাঁদছিল, আর তখন রাজারামের ছেলের বউ জজ সাহেবকে বলে যে এই কাগজপত্রগুলো সব নকল, তারা জালি কাগজপত্র বানিয়ে আমাদের সমস্ত জায়গা কেড়ে নিয়েছে। এই কথা শুনে জর্জ প্রচন্ড রেগে গিয়ে বলে যে এখানে মেয়েদের কথা বলার কোনো অধিকার নেই। এরকম আরো কিছু অভদ্র কথা বলে জর্জ রাজারামের ছেলের বউকে কোর্ট থেকে বাইরে বের করে দেয় এবং পরে সে তার ফাইনাল ভার্ডিক্ট দেয়, যেমন রাজারামের সমস্ত জমিন এখন জমিদারের হয়ে গিয়েছে। রাজারাম চাইলে ডিএম এর কাছে যেতে পারবে অথবা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও যেতে পারবে। রাজারাম কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে এবং এই রাতেই সে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, কারণ তার কাছে আর কোনো কিছু করার ছিল না। তাই সিন এখান থেকে চলে আসে দিল্লিতে, আর আমরা দেখতে পাই দিল্লির একটি আদালতে জলি নাম্বার 2 কে, অর্থাৎ জগদীশ্বর মিশ্রা উর্ফ জলি এলএলবি কে। মিশ্রা এখানে একটি কেস লড়ছিল এবং সে তার চতুর্বুদ্ধি লাগিয়ে এই কেসটা জিতেও গিয়েছিল। এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই আসল জলি নাম্বার 1 কে, অর্থাৎ জগদীশ ত্যাগী উর্ফ জলি এলএলবি কে। ত্যাগী তাড়াহুড়ো করে কোর্টের দিকে আসছিল, কারণ আজ সে তার ক্লায়েন্টকে বেল পাইয়ে দিবে বলে, কিন্তু কোর্টে আসার পরেই সে জানতে পারে যে সে তো অলরেডি বেল পেয়ে গেছে এবং এটা করেছে জলি নাম্বার 2 মানে মিশ্রা। আর তখন আমরা এটা জানতে পারি যে এই আদালতের আসল জলি হয়েছে জগদীশ ত্যাগী, কিন্তু জগদীশ্বর মিশ্রা সবসময় চালাকি করে জলি 1 এর সবগুলো কেস সে চুরি করে নেয়, কারণ সেও তো হয়েছে জলি। এসব ব্যাপার জলি 1 মানে ত্যাগী আগে থেকেই জানতো। তাই আজ সে প্রচন্ড রেগে গিয়ে মিশ্রার কাছে আসে। ত্যাগীকে হাসতে দেখে মিশ্রা প্রত্যেকবারের মতো ভিতর থেকে দরজা বন্ধ করে এমনিতেই অভিনয় করে পূজা করতে শুরু করে দেয়। এদিকে চেম্বারের বাইরে থেকে ত্যাগী মিশ্রাকে প্রচন্ড গালিগালাজ করতে থাকে, যেমন সে হয়েছে একটা ক্লায়েন্ট চোর, সে হয়েছে একটা 2 নম্বরই মানুষ। এসব ব্যাপারটা অনেক বড় হয়ে যাচ্ছিল দেখে কোর্টের 2জন সিনিয়র উকিল এসে তাদের 2জনকে আটকায় এবং মিশ্রার কাছ থেকে প্রত্যেকবারের মতো কেসের অর্ধেক টাকা ত্যাগীকে ভাগ করে দেয়। ঝামেলা শেষ হওয়ার পর ত্যাগী চলে আসে একটা এনজিওতে। এখানে আমরা ত্যাগীর স্ত্রী সন্ধ্যাকেও দেখতে পাই। সন্ধ্যা এই এনজিওতেই কাজ করত। এখানে আসার পর লক্ষ্মী নামের একজন মহিলার সাথে ত্যাগীর দেখা হয়। লক্ষ্মী জলিকে বলে যে 40 জন কৃষক রাজস্থান থেকে পায়ে হেঁটে এখানে দিল্লিতে এসেছেন নেয়ার জন্য, তাই জলি যেন তাদের জন্য কেস লড়ে। কিন্তু ত্যাগী এখন ছোটমোটো কেস অথবা গরিব মানুষের কেস আর নিতে চায় না, কারণ তার এখন পরিবার হয়েছে এবং ছোট্ট একটি মেয়ে সন্তানও রয়েছে। মেয়ের ভবিষ্যতের জন্যই জলি এখন আর ফ্রিতে কাজ করতে চায় না, কিন্তু লক্ষ্মীর কথাও সে অমান্য করতে চায় না, কারণ লক্ষ্মী তার স্ত্রী সন্ধ্যার সাথেই অসহায় মানুষদের জন্য ভালো কাজ করছিল। তাই ত্যাগী তখন একটা চালাকি করে লক্ষ্মীকে বলে যে তাদের সবাইকে আগামীকাল আদালতে পাঠিয়ে দিও এবং তাদেরকে বলবে যে ওরা যেন শুধু আমার কাছেই মানে জলির কাছেই যেন আসে। পরের দিন পুরো 40 জন কৃষক সবাই চলে আসে আদালতে জলি 2 কাছে মানে মিশ্রার কাছে। 40 জন ক্লায়েন্টকে একসাথে দেখে মিশ্রা তো প্রথমে অনেক খুশি হয়ে যায় এবং খুশিতে সে তার নিজের টাকা খরচ করে তাদের সবার জন্য 100 টাকার স্টাম্প পেপার এবং আরো কিছু কাগজপত্র রেডি করে। সবকিছু ঠিকঠাক করে মিশ্রা তাদের কাছে ফিস চায়, পার হেড 200 টাকা করে। তখন তারা সবাই বলে যে আমাদের কাছে যদি ফিস থাকতো তাহলে আমরা কি রাজস্থান থেকে পায়ে হেঁটে এখানে আসতাম, আর লক্ষ্মী দিদি তো আমাদেরকে বলল যে তুমি তো আমাদের জন্য ফ্রিতে কাজ করবে। এসব শুনে মিশ্রা তো অনেক বড় একটা ঝটকা খেয়ে যায়। সাথে সাথে সে বুঝে যায় যে তার সাথে এটা কে এবং কেন করেছে। এটা ছিল ত্যাগীর একটা চাল। ক্লায়েন্ট চুরি করার জন্য সে মিশ্রাকে একটু শাস্তি দিয়েছে। অন্যদিকে দেখা যায় ত্যাগী যখন কোর্টে আসে তখন সে সেখানে খুবই অসহায় একজন বৃদ্ধ মহিলাকে 2টি ছাগল এবং কিছু কাগজপত্র সাথে নিয়ে কোর্টের বাইরেই বসে থাকতে দেখে। উনি হয়েছেন সিনেমার প্রথমেই দেখানো রাজারামের স্ত্রী জানকী আম্মা। ওনাকে সন্ধ্যা পাঠিয়েছে কোর্টে ত্যাগীর সাথে দেখা করতে। ত্যাগী যেন তার কেসটাও লড়ে, কিন্তু ত্যাগী তো এখন আর গরিব মানুষের কেস নিতে চায় না। তাই আবার সে চালাকি করে জানকী আম্মাকে পাঠিয়ে দেয় মিশ্রার কাছে। আর এদিকে দেখা যায় মিশ্রাকে প্রথমেই সে 40 জন মানুষের কেস ফ্রিতে নিয়ে শখ খেয়ে বসে রয়েছিল। তাই এবার সে জানকী আম্মাকে সবকিছু সত্যি করে বলে দেয় যে এই আদালতের আসল জলি আমি নই, সে হয়েছে ত্যাগী। আপনি ত্যাগীর কাছে যান, সে আপনার কেস লড়বে।
দুই জলির এমন ব্যবহার দেখে জানকী আম্মা একটু কষ্ট পায়। পরের সিনে আমরা অনেক বড় একজন বিজনেসম্যান হরিভাই কেতনকে দেখতে পাই। সেই হয়েছে এই সিনেমার মেন ভিলেন। ইম্পেরিয়াল গ্রুপস অফ ইন্ডাস্ট্রি নামের অনেক বড় একটি কোম্পানির মালিক হয়েছে হরিভাই এবং তার লোকেরাই রাজস্থানের পটসল গ্রামের মানুষদের সবগুলো জমিন কিনছিল। কেউ কেউ নিজের ইচ্ছাতেই জমিন বিক্রি করছিল এবং যারা নিষেধ করছিল তাদেরকে তারা ঠকিয়ে তাদের জমিন দখল করছিল। যাই হোক, হরিভাইয়ের কাছে তার পিএ শ্রীবাস্তব এসে জানায় যে একটা সমস্যা হয়ে গেছে। রাজস্থানের জানকী আম্মা দিল্লির কোর্টে গিয়ে পিটিশন ফাইল করে দিয়েছে। আপনি কোনো টেনশন করবেন না, আমি সবকিছু সামলে নেব। জানকী আম্মার বিরুদ্ধে কেস লড়ার জন্য শ্রীবাস্তব খুবই চালাক চতুর একজন লোকাল অ্যাডভোকেট হায়ার করেছে, আর সেই অ্যাডভোকেট হয়েছে জলি 2 মানে জগদীশ্বর মিশ্রা। এদিকে আমরা দেখতে পাই ত্যাগী যখন বাড়িতে ফিরে আসে তখন সন্ধ্যা বলে যে তোমার কাছে আমি জানকী আম্মার নামের একজনকে পাঠিয়েছিলাম, তুমি কি তার সাথে দেখা করেছো? ত্যাগী বলে কই না তো। এতক্ষণে বাইরে বৃষ্টি চলে এসেছিল আর ত্যাগী কাপড় চোপড় নেওয়ার জন্য যখন বাইরে আসে তখন সে সেখানে তার বাড়ির বাইরেই জানকী আম্মাকে বৃষ্টিতে বসে থাকতে দেখে। দৃশ্যটা দেখে ত্যাগী একটু ঘাবড়ে যায়, তাই ভিতরে এসে সে দরজা বন্ধ করে দেয়। আর সাথে সাথেই দরজার কলিং বেল বাজতেই সন্ধ্যা জানকী আম্মাকে ঘরের ভিতরে নিয়ে আসে এবং পরে সে সবকিছু জানতে পেরে জলির উপর খুবই কষ্ট পায়। ত্যাগী সন্ধ্যাকে বলে যে আমাদের মেয়ে বড় হচ্ছে, তাকে স্কুলে পাঠাতে হবে, তাকে ভালোভাবে বড় করতে হবে, তাই আমি যা করেছি মেয়ের ভবিষ্যতের জন্যই করেছি। কিন্তু সন্ধ্যা বলে যে মেয়ের ভবিষ্যতের কথা নয়, তোমাকে আমাদের রেপুটেশনের কথা ভাবা উচিত, এই অসহায় মানুষগুলোর কথা ভাবা উচিত। একবার যদি তুমি জানকী আম্মার কাহিনী শুনতে তাহলে তুমি কখনোই এরকম করতে না। এই কথা বলে সন্ধ্যা ত্যাগীকে তাদের মেয়ের দিকে দেখতে বলে, আর তখন দেখা যায় ত্যাগীর মেয়ে জানকী আম্মার দুটি ছাগলকে তার নিজের প্লেট থেকেই খাওয়াচ্ছিল। এই দৃশ্যটা দেখে ত্যাগীর মন একদম গলে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় যে সে এখন জানকী আম্মার কেস লড়বে, অর্থাৎ কেসটা হয়েছে জলি ভার্সেস জলি। আর তখনই এন্ট্রি হয় আমাদের সবার ফেভারিট জজ সাহেব সুন্দরলাল ত্রিপাঠীর। সুন্দরলাল জলি 1 এবং 2 দুজনকে এই দুইটি বই দিয়ে বলে, এর আগেই তোমরা দুজন আমাকে অনেক প্রেসার দিয়েছ, তোমাদের যন্ত্রণায় আমার হার্ট অ্যাটাক আসতে আসতে রয়েছিল, তাই এবার তোমরা এরকম কিছু করবে না। বইয়ের ভিতরে যে নিয়ম লেখা আছে সেই নিয়মগুলো ফলো করে তোমরা কেস লড়বে। শুরু হয় ট্রায়াল, আর মিশ্রা তখন জমিনের কাগজপত্রগুলো জজ সাহেবকে দেখে বলে যে ইম্পেরিয়াল গ্রুপস কোম্পানি সঠিক মূল্য দিয়ে পুরো 4000 মানুষের কাছ থেকে তাদের জমিন কিনেছে। ত্যাগী তখন অবজেকশন দেয় যে এই সবগুলো কাগজ হয়েছে নকল। মিশ্রা তখন বলে যে 4000 মানুষের মাঝে কারো কোনো আপত্তি নেই, শুধু জানকী আম্মার প্রবলেম হচ্ছে। কাগজগুলো যদি নকল হতো তাহলে তো বাকিদেরও আপত্তি থাকতো। জর্জ সুন্দরলাল বুঝে যায় যে মিশ্রার পয়েন্টে দম আছে এবং ত্যাগীর কাছেও কোনো এভিডেন্স নেই, তাই সুন্দরলাল এই কেসটাকে ডিসমিস করে দেয়। কেস জেতার পর জলি মিশ্রা হরিভাইয়ের পিএ শ্রীবাস্তবের কাছে আসে তার 25,000 টাকা ফিস নিতে। সাথে সে এটাও জানায় যে হরিভাইয়ের সাথে তার একটু সাক্ষাৎ করিয়ে দিতে। কিছুক্ষণ পরই সেখানে হরিভাই কেতন উপস্থিত হন এবং তিনি মিশ্রাকে জানায় যে সে মিশ্রার বুদ্ধি দেখে খুবই ইমপ্রেস হয়েছে। এর জন্যই সে এখন থেকে মিশ্রাকে তার কোম্পানির পার্সোনাল অ্যাডভোকেট হওয়ার জন্য একটা অফার দেয়, আর এই কাজের জন্য হরিভাই মিশ্রাকে রোজ 50,000 টাকা করে দিবে। এরকম একটা বাম্পার অফার শুনে জলি মিশ্রার চোখ তো কপালে উঠে যায়, খুশিতে তার হার্ট ফিল হতে হতেই বাকি থাকে। যাই হোক, হরিভাইয়ের কাছ থেকে মিশ্রা তার বাড়িতে ফিরে আসে এবং ঘরে ঢুকে এসে দেখতে পায় জানকী আম্মা তার ঘরের ভিতরেই বসে রয়েছিল। মিশ্রা জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? জানকী আম্মা কোনো উত্তর দেয় না। মিশ্রার স্ত্রী পুষ্পা মিশ্রাকে বলে যে আমিও উনাকে কয়েকবার জিজ্ঞেস করেছি কিন্তু উনি কোনো কিছুই বলছে না, শুধু তোমার সাথে দেখা করবে বলে বসে রয়েছে। জলি মিশ্রা আবার জানকী আম্মাকে বলে যে বাড়িতে সবাই তোমার জন্য চিন্তা করবে, তাই এখানে থেকে লাভ নেই, বাসায় চলে যাও আর আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করে নাও, চাইলে আমি তোমার জন্য তাদের কাছ থেকে টাকা পাইয়ে দিব। আর এবার গিয়ে জানকী আম্মা উত্তর দেয় যে আমি এখানে টাকার জন্য আসিনি, আমার বাড়িতে কেউ নেই, সবাই মরে গিয়েছে। এই কথাটা শুনতেই মিশ্রা এবং পুষ্পা দুজনেই একদম শক হয়ে যায় আর কাহিনী এখান থেকে চলে যায় একটা ফ্ল্যাশব্যাকে। তখন আমরা দেখতে পাই যে হরিভাই কেতন যে কাজের জন্য গ্রামের জমিন কিনছিল সেই কাজের ব্যাপারে একবার জানকী আম্মার গ্রামে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সে রাজারামের কথা জানতে পারলেন। যেমন হরিভাইয়ের লোকেদের জবরদস্তি জমিন নেওয়ার কারণে রাজারাম আত্মহত্যা করে ফেলেছে। সাথে সাথেই হরিভাই জানকী আম্মার বাড়িতে আসেন এবং 10 লাখ টাকার একটা চেক ক্ষতিপূরণ হিসেবে জানকী আম্মার হাতে দেয়। তখন জানকী আম্মার ছেলের বউ এসে সেই 10 লাখ টাকার চেক ছিঁড়ে হরিভাইয়ের মুখের উপর ফেলে দেয় এবং বলে যে আমাদের জন্য যদি কোনো কিছু করতে চান তাহলে আমাদের জমিন আমাদেরকে ফিরিয়ে দেন।
হরিভাই বলে, এই কথাটা যদি তুমি চেক ছেড়ার আগে বলতে তাহলে বোধহয় আমি মেনে নিতাম, কিন্তু এখন আর কাজ হবে না, তোমাদের জমিন ভুলে যাও। এই কথা বলে হরিভাই সেখান থেকে ফিরে এসে মিডিয়ার কাছে বলে যে রাজা রামের তার ছেলের বউয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল, আর এর জন্যই লজ্জার কারণে সে আত্মহত্যা করেছে, আর এখন আমার উপর দোষ দিচ্ছে। বাস এই খবরটা পরের দিন নিউজ পেপারের হেডলাইন হয়ে যায়। আর তখন লজ্জার কারণে রাজারামের ছেলের বউ নিজেকে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফেলে। আর তখন থেকেই জানকী আম্মা দুইটা ছাগল এবং জমিনের আসল কাগজপত্রগুলো সাথে নিয়ে এখানে দিল্লিতে এসেছে ন্যায়ের জন্য। ফ্ল্যাশব্যাক কাহিনী শেষ হওয়ার পর দেখা যায় জানকী আম্মা মিশ্রাকে একটি ছাগল দিয়ে বলে যে আমার কাছে শুধু দুইটা ছাগলই বাকি রয়েছিল, একটি ছাগল দিয়েছিলাম সেই জলিকে, আর এটা দিচ্ছি তোমাকে। এই কথা বলে জানকী আম্মা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জানকী আম্মার কাহিনী শুনে জলি 2 খুবই ইমোশনাল হয়ে যায়। তখন সে পুরোপুরিভাবে মন বানিয়ে নেয় যে সেও এখন জলি 1 এর সাথে মিলে জানকী আম্মার জন্য কেস লড়বে। পরের দিন সকাল সকাল মিশ্রা সোজা চলে আসে হরিভাই কেতনের অফিসে এবং তার পিএ শ্রীবাস্তবকে কিছু ধমকি দিয়ে বলে যে তুমি আমাকে সবকিছু সম্পূর্ণ কাহিনীটা বলোনি কেন। শ্রীবাস্তব বলে যে যতটুকু দরকার ছিল তুমি ততটুকুই জেনেছো, এর চেয়ে বেশি কিছু জানার তোমার কোনো দরকার নেই, কাজ করেছো, ফিস নিয়েছো, বাস। এরপরও মিশ্রা শ্রীবাস্তবের উপর প্রচন্ড রাগ দেখায়। ঠিক তখনই সেখানে হরিভাই এসে মিশ্রাকে টেনে একটা চেম্বারে নিয়ে আসে। পরে সে বলে এটা আমি তোমার জন্য বানিয়েছি, তোমার বুদ্ধির চেয়ে তোমার অ্যাটিটিউড আমার কাছে বেশি ভালো লেগেছে, তাই এসব বাদ দিয়ে তুমি শুধু আমার জন্য কাজ করো, এতেই তোমার লাভ হবে। মিশ্রা হরিভাইকে বলে যে আমি শুধু তোমার জন্য কাজ করব, কিন্তু এর জন্য তোমাকে আমায় তোমার অর্ধেক সম্পত্তি দিতে হবে। এই কথা শুনে হরিভাইয়ের মাথা খারাপ হয়ে যায়। মিশ্রা তখন বলে কারণ আমি এখন যার জন্য কেস লড়বো সে আমাকে তার অর্ধেক সম্পত্তি দিয়েছে, মানে এখানে সে সেই একটা ছাগলের কথা বলছিল। মিশ্রা হরিভাইকে বলে যে এবার তোমার সাথে কোর্টে দেখা হবে। এই কথা বলে মিশ্রা সেখান থেকে চলে আসে জানকী আম্মার কাছে, উনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু ত্যাগী মিশ্রাকে আটকে বলে যে জানকী আম্মার থেকে 100 হাত দূরে থাকতে। মিশ্রা তখন ত্যাগীকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে বলে আমি এখন হরিভাইয়ের সাথে নেই, আমি এখন তোর সাথে মিলে কাজ করতে চাই। কিন্তু এরপরও ত্যাগী মিশ্রার কথায় বিশ্বাস করে না। সে বলে তুই হয়েছিস একটা ক্লায়েন্ট চোর, একটা 2 নম্বরই মানুষ, তোর উপর আমার একটুও বিশ্বাস নেই। আর তখন জানকী আম্মা এসে তাদের দুজনকে আটকে বলে যে ইম্পেরিয়াল গ্রুপস কোম্পানির মালিক হরিভাই সে অনেক পাওয়ারফুল, তাই তার সাথে লড়াই করতে আমাকে 2 জনেরই দরকার হবে। অবশেষে জানকী আম্মার কথায় ত্যাগী রাজি হয়। মিশ্রা তখন ত্যাগীকে বলে যে কোর্টের ভিতরে তাদের সাথে লড়াই করব আমি, কারণ তারা খুবই চালাক, তুই তাদের সাথে পারবি না। এই কথা শুনে ত্যাগী তো আরো রেগে যায়। তখন আবার কিছু সময় তর্ক বিতর্ক হওয়ার পর অবশেষে এটাই সিদ্ধান্ত হয় যে পিটিশন ফাইল করেছিল ত্যাগী এবং সে মিশ্রা থেকে সিনিয়রও, মানে জলি নাম্বার 1, তাই কোর্টের ভিতরে তর্ক বিতর্ক সেওই করবে এবং মিশ্রা তাকে সহযোগিতা করবে। অন্যদিকে দেখা যায় হরিভাইও তার সবচেয়ে কাজ খুবই পপুলার অ্যাডভোকেট বিক্রমকে লন্ডন থেকে কল করে নিয়ে আসে, কারণ কোর্টের ভিতরে 2 জলির সাথে টক্কর দেওয়ার মতন উকিল ইন্ডিয়াতে আর কেউই ছিল না। যাই হোক, কিছুদিন পর চলে আসে কেসের ডেট। আর তখন দেখা যায় কোর্টের ভিতরে জলি মিশ্রা পিছনে দাঁড়িয়ে রয়েছিল এবং জানকী আম্মার জন্য কেস লড়ছিল ত্যাগী। অন্যদিকে হরিভাইয়ের জন্য লড়ছিল অ্যাডভোকেট বিক্রম। বিক্রম ছিল খুবই বুদ্ধিমান, সে খুব সহজেই এমন এমন কিছু পয়েন্ট করে এই কেসটাকে তার দিকে করে নেয়। এরই সাথে ত্যাগীর কিছু ভুলের কারণে জজ সাহেবকে দিয়ে ত্যাগীকে কিছু অপমানও করিয়ে দেয়। আর ত্যাগী যখন অপমান হচ্ছিল তখন পিছন থেকে মিশ্রা জোরে জোরে হাসছিল, কারণ সে আগেই বলেছিল যে তারা খুবই চালাক, তাদের সাথে তুই পারবি না, আর হলো ঠিক তেমনটাই। যাই হোক, অবশেষে দেখা যায় অ্যাডভোকেট বিক্রম পয়েন্ট করে তো জিতে গিয়েছিল, কিন্তু তারপরেও জজ সুন্দরলাল তার ফাইনাল ভার্ডিক্ট না দিয়ে আরেকটি ডেট দিয়ে দেয়, এই আশায় যে সবসময় পিছনে লুকিয়ে থাকা সত্যটা পরের ডেটে না হয় সবার সামনে চলে আসবে। পরের সিনে দেখা যায় কোর্টের বাইরে ত্যাগী মিশ্রাকে অনেক গালিগালাজ করে, কারণ কোর্টের ভিতরে সে তার উপর হাসছিল। যেহেতু তারা দুজন একই টিমে রয়েছিল, তারপরেও সে তাকে সাহায্য না করে উল্টো তার উপর হাসছিল। এই ব্যাপারটা নিয়ে 2 জলির মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায় কোর্টের বাইরে। তখন দেখা যায় কেউই তাদেরকে আটকাতে আসে না, বরং সবাই যার যার নিজের মোবাইল বের করে 2 জলির অ্যাকশনটাকে ভিডিও রেকর্ডিং করছিল। অবশেষে কোর্টের সিনিয়র উকিলরা এসে তাদের দুজনকে আটকায়। পরে বাড়িতে ফিরে আসার পর দুজনেরই স্ত্রী প্রথমে তাদেরকে অনেক বকাশোকা দেয়, পরে তারা তাদের দুজনকে বোঝানোর চেষ্টা করে। সন্ধ্যা ত্যাগীকে বুঝিয়ে বলে যে জলি মিশ্রার অনেক চতুর্বুদ্ধি রয়েছে, তাই তোমাকে এই কেসটা জিততে হলে তার সাহায্যের দরকার হবে। অন্যদিকে পুষ্পাও মিশ্রাকে বুঝিয়ে বলে যে তুমি তোমার ইগোকে সাইডে রেখে ত্যাগীর সাথে মিলে মনোযোগ দিয়ে এই কেসটা জিতে জানকী আম্মাকে ন্যায় দিতে হবে। এখন তোমাকে ত্যাগীর কাছে গিয়ে তাকে সরি বলে তার সাথে বন্ধুত্ব করতে হবে। আর ঠিক তখনই মিশ্রার ঘরের কলিং বেল বাজে। দরজা খুলতেই দেখা যায় সন্ধ্যা এবং ত্যাগীও
জলিও চলে এসেছে মিশ্রার বাড়িতে সাথে এক বোতল মদ নিয়ে। তারপর আর কি দুই জলির মাঝে এখান থেকেই খুবই ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। দুজন একসাথে মিলে মনোযোগ দিয়ে কেসটাতে কাজ করতে শুরু করে দেয়। এর কিছুদিন পরেই একদিন হরি ভাইয়ের কিছু লোক গ্রামের ডিএম এবং পুলিশের টিম সাথে নিয়ে জানকি আমার গ্রামে চলে আসে পুরো গ্রামটাকে খালি করার জন্য। এই সময়ে দুই জলিও ছিল সেখানে। মিশ্রা তখন গ্রামবাসীদের নিষেধ করে বলে যে কেউই যেন তাদের উপর কোনো ধরনের হামলা না করে, কারণ তারা এটাই চাইছে যে একবার আমরা তাদের উপর হামলা করলেই ওরা আমাদেরকে শুট করতে পারবে। মিশ্রার কথা শুনে সবাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছিল এবং পুলিশরাও চুপচাপ দাঁড়িয়ে রয়েছিল। ঠিক তখনই কোত্থেকে একটা শুটার এসে দূর থেকে স্নাইপার দিয়ে ডিএমকে শুট করে দেয়। সাথে সাথেই পুরো পুলিশ ফোর্স এবং গ্রামবাসীদের মাঝে ভয়ঙ্কর একটা দাঙ্গা শুরু হয়ে যায়। এরপরে একদিকে মিশ্রা সেই শুটারকে ধরার জন্য তার পিছনে চলে যায়, আর অন্যদিকে ত্যাগী জানকি আম্মাকে সুরক্ষা করছিল। অনেক সময় দৌড়ানোর পর মিশ্রা এক সময় শুটারকে ধরেই ফেলছিল। ঠিক তখনই গাড়ি নিয়ে আরেকজন এসে শুটারকেই শুট করে চলে যায়। অবশেষে মিশ্রা আবার গ্রামের ভিতরে ফিরে আসে আর দেখে যে গ্রামবাসীদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। পুলিশরা তাদেরকে মেরে একদম আধমরা করে চলে গিয়েছিল। গ্রামবাসীদের মাঝে 8 জন মানুষের মৃত্যু হয়ে গিয়েছিল এবং ত্যাগীও প্রচন্ড আহত হয়ে গিয়েছিল। মিশ্রা এরপর অ্যাম্বুলেন্স দিয়ে ত্যাগীকে একটা হসপিটালে পাঠিয়ে দেয়। পরের দিন ছিল কেসের ডেট, তাই মিশ্রা একাই আহত জানকি আম্মাকে সাথে নিয়ে আদালতে আসে। এদিকে অ্যাডভোকেট বিক্রমও এবার হরিভাই কেতনকে সাথে নিয়ে আদালতে আসেন। শুরু হয় তর্ক বিতর্ক, কিন্তু এবার জলি মিশ্রা কিছু বুদ্ধি এবং অনেক রিসার্চের সাহায্যে বিক্রমের প্রত্যেকটা এভিডেন্সকে মিথ্যা প্রমাণ করে দেয়। অনেক সময় তর্ক বিতর্ক হওয়ার পর হঠাৎ করে একজন লোক এসে মিশ্রাকে জানায় যে একজন উইটনেস আসছে আদালতে। মিশ্রা তখন জজ সুন্দরলালের কাছে 10 মিনিট সময় চায়, কিন্তু বিক্রম তাতে নিষেধ জানায়। এর জন্য সুন্দরলাল মিশ্রাকে 10 মিনিট সময় দিতে পারে না। আর তখন গিয়ে মিশ্রা তার চতুর্বুদ্ধি ব্যবহার করে সে জজ সাহেবকে বলে যে তার খুবই পেশাব ধরেছে, তাই 10 মিনিটের ভিতরে সে পেশাব করে আসবে। আর এই সময়ের ভিতরে যদি তার উইটনেস না আসে আদালতে, তাহলে জজ তার ভার্ডিক্ট দিয়ে দিতে পারবে। সুন্দরলাল তখন মিশ্রার সাথে সাথে বাকি সবাইকে 10 মিনিট সময় দিয়ে দেয় বাথরুম করার জন্য। এসব কাণ্ড দেখে হরিভাই কেতন প্রচন্ড রেগে যায়। রাগের সাথে সে সুন্দরলালকে বলে যে এর মতো একটা জোকারকে জজকে বানিয়েছে। এই কথা শোনার পরেও সুন্দরলাল কোনো রাগ করেনি। আর হরিভাই তখন আরো বলতে থাকে যে এই কোর্ট রুমটা কি একটা টয়লেট নাকি? তুমি আসলেই একটা বোকা মানুষ, তোমাকে আমি পরে দেখে নেব। আর এবার গিয়ে সুন্দরলাল হরিভাইয়ের উপর প্রচন্ড রেগে যায়। সুন্দরলাল হরিভাইকে বলে যে যা বলার বলেছিস, আর একটা কথাও মুখ থেকে বের করবে না, আর না হয় এখনই 1 মিনিটের মধ্যেই আমি তোকে জেলে পাঠিয়ে দেব। তোর কাছে যত টাকাই থাকুক না কেন, সোমবারের আগে তুই জেল থেকে বের হতে পারবি না। বাস এরকম একটা ধমকে হরিভাই কেতন চুপচাপ চেয়ারে বসে থাকে। তারপর দেখা যায় কোর্টের বাইরে একটা অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে ত্যাগী এবং আহত ডিএম বের হয়ে আসে, আর ডিএমই হয়েছে সেই উইটনেস। ডিএম তো ছিল হরিভাইয়েরই একজন লোক, কিন্তু হরিভাই নিজের স্বার্থের জন্য ডিএমকেই শুট করে দিয়েছিল। তাই এবার কোর্টের ভিতরে এসে ডিএম জর্জ এবং সবার সামনে হরিভাই কেতনের সকল দুর্নীতি ফাঁস করে দেয়। সাথে সেও যে অপরাধী এটাও সে কনফেস করে দেয়। সব শুনে সুন্দরলাল অ্যাডভোকেট বিক্রমকে বলে যে তোমার কি কোনো কিছু বলার আছে? কিছু সময় চিন্তা ভাবনা করার পর বিক্রম বলে যে তার কোনো কিছুই বলার নেই। সুন্দরলাল এরপর মিশ্রাকে বলে যে তার ফাইনাল কনক্লুড দেওয়ার জন্য, কিন্তু মিশ্রা বলে জজ সাহেব আমি চাই আমার সিনিয়র জগদীশ ত্যাগী এই কেসের ফাইনাল কনক্লুড দিতে। এরপর আমরা দেখতে পাই জলি এলএলবি পার্ট 1 এর ক্লাইম্যাক্সে ঠিক যেরকম ভাবে জগদীশ ত্যাগী খুবই সুন্দর একটা স্পিচ দিয়েছিল, ঠিক সেরকম ভাবেই এখন আবার ত্যাগী খুব সুন্দর একটা স্পিচ দেয়। বাস তারপর সব শেষে জজ সুন্দরলাল ত্রিপাঠী তার ফাইনাল ভার্ডিক্ট দেয়। এটা হয়েছে গ্রামের যার যার কাছ থেকে জমি নেওয়া হয়েছে তাদের সবাইকে তাদের জমিন ফিরিয়ে দেওয়া হবে। এরই সাথে গ্রামবাসীদের যত ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণও দেওয়া হবে। এবং প্রথমেই যে 2টা আত্মহত্যা হয়েছিল সেটাকে তদন্ত করার জন্য গ্রামের ভিতরেই একটা কমিটিও তৈরি করার আদেশ দেন জজ সাহেব। এসব শুনতে পেরে এবং ন্যায় বিচার পেয়ে জানকি আম্মা সবশেষে কোর্টের ভিতরে জোরে জোরে কান্না করতে থাকে। আর এখানেই এই সিনেমার কাহিনী সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে জলি এলএলবি 3 সিনেমার কাহিনী? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন সিনেমার এক্সপ্লেনেশনের জন্য। সবাইকে আমার ধন্যবাদ।